ইভা পেটের কাপড় সরিয়ে বাবাকে নাভির নিচে দাগগুলো দেখিয়ে বলল, বাবা, তোমাদের জামাই গতকাল রাতে বাসর করতে গিয়ে এই দাগগুলো দেখে ফেলে। এই দাগগুলো দেখে সে চমকে ওঠে। তারপর সে বাসর না করে রুম থেকে বের হয়ে সবাইকে আমার তল পেটের দাগের কথা বলে দেয়, যার ফলে আজ বিয়ের পরদিনই আমার শাশুড়ি এসে আমাকে তোমাদের কাছে নিয়ে গেছে এবং বলে গেছেন আমাদের পরিবারের সবার নামে নাকি প্রতারণার মামলা দিবেন। এখন কি করবে বাবা? আমার শ্বশুর তখন উত্তেজিত হয়ে বলল, সব দোষ তোর মায়ের। তোর মাকে আমি বারবার বলেছিলাম, একবারও আমার কথা শুনলো না। সেদিন যদি তোর মা আমার কথা শুনতো তাহলে আজ তোকে স্বামীর ঘর না করে ফেরত আসতে হতো না। তারপর আমার শ্বশুর নার্গিস নার্গিস বলে ডাকতে ডাকতে বের হয়ে গেলেন। নার্গিস হচ্ছে আমার শাশুড়ির নাম। উনি বাথরুম থেকে গোসল সেরে বের হতে হতে বলল, কি গো ইভার বাপ, এমন চেঁচামেচি করছো কেন? আমার মেয়ের জীবনটা তুমি শেষ করে দিয়েছো। কেন, কি হয়েছে আবার? গতকাল এক মেয়ের বিয়ে দিলাম, আর এক মেয়ে ঘরে আছে, সে এখনো ছোট, কিন্তু ইভাকে তো উপযুক্ত বয়সে বিয়ে দিয়েছি। তাহলে আমি আবার তোমার মেয়ের জীবন শেষ করলাম কখন? গতকাল যে মেয়ের বিয়ে দিয়েছো, একটু আগে সেই মেয়েকে তার শাশুড়ি এনে ফেরত দিয়ে গেছে। উনি শুধু ফেরত দিয়ে ক্ষান্ত হননি, বলে গেছেন আমাদের সবার নামে প্রতারণার মামলা করবেন, এবার ঠেলা সামলাও। কথাটা শুনে আমার শাশুড়ি অবাক হলেন। তারপর বিড়বিড় করে বললেন, কি বলো, ইভার পেটের দাগোরা দেখে ফেলেছে? আমার শ্বশুর তখন মুখ ভেঙচি দিয়ে বলল, দেখবে না, জামাই কি অন্ধ নাকি? না, আমি মনে করেছি অন্ধকারের মধ্যে খেয়াল করবে না, কিন্তু বাসর ঘরে অন্ধকারের মধ্যে জামাই এটা দেখলো কিভাবে? আমার শ্বশুর তখন বিরক্ত হয়ে বলল, আরে আহম্মক মহিলা, এখনকার ছেলেরা অন্ধকারে বাসর করে না, ওরা ফুটবল খেলার মাঠের মতো চারিদিকে আলো জ্বালিয়ে বাসর করে। এসব কথা বলতে তোমার লজ্জা করে না? পুলিশ এসে সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে যখন জেলে নিয়ে যাবে তখন লজ্জা করো। আমার শাশুড়ি তখন বলল, এতই সহজ নাকি? আমি দেখছি ব্যাপারটা। বলেই উনি ইভার রুমের দিকে চলে গেলেন। উনি রুমে এসে দেখলেন ইভা তখনও কাঁদছে। উনি বললেন, এভাবে কাঁদছিস কেন? ইভা চোখের জল মুছতে মুছতে বললেন, বিয়ের পর দিনই আমাকে বাপের বাড়িতে চলে আসতে হলো, তো আমি নাকে দেখি হাসবো? তুই কি কিছু বলিসনি? ওরা আমার কথা শুনতে চায়নি। আমি হাজারবার আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছি, আমার শাশুড়িকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা কেউই আমার কথা শুনতে চায়নি। ওনাদের একটাই কথা, গর্ভপাত ঘটানো মেয়ের সাথে ওরা সংসার করবে না। আচ্ছা, তুই কোনো টেনশন করিস না, একটু পর আমি আর তোর বাবা গিয়ে ওনাদেরকে সব কথা বুঝিয়ে বলবো। বলেই আমার শাশুড়ি রুম থেকে চলে গেলেন। মা ইভাকে বাপের বাড়িতে দিয়ে এসেছে। আমি তখনও নিজের রুমের ফ্লোরে হাত পা গুটিয়ে বসে খাটের দিকে তাকিয়ে আছি। গতকাল রাতে যে বাসর ঘর সাজিয়েছে, এখনো বাসর ঘরের ফুলগুলো ধরে ধরে সাজানো। বাসর ঘরটা ঠিকই আছে, শুধু ইভা নেই। বুকের ভেতর ইভার জন্য কেমন যেন একটা শূন্যতা অনুভব করছি। বুকটা খা খা করে উঠছে। বাসর ঘরটার দিকে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল গতকাল রাতের কথা। যখন বাসর ঘরে বসে যে বসেছিল ইভা, তখন আমি বর্ষে যে শেরওয়ানি পরে রুমে প্রবেশ করলাম। খাটের সামনে দাঁড়িয়ে ইভার দিকে তাকাচ্ছিলাম। দেখলাম ঘুমটার আড়াল থেকে ইভা লাজুক চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি মন ভরে তাকে দেখতে লাগলাম। বধূ বেশি ইভাকে অসম্ভব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সবুজ পাতার ভেতরে লাল টকটকে গোলাপ। তার চাহনিটা ছিল আরো বেশি মারাত্মক। চোখের বাণী যেন আমাকে কাছে টানে। আমাকে অপলক তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছেন? তোমাকে কাছে এসে দেখুন। ভয় হচ্ছে কেন? জীবনে কোনোদিন কোনো মেয়ের পাশে বসিনি তো, তাই আজ হঠাৎ করে তোমার পাশে বসতে ভয়ের সাথে লজ্জাও লাগছে। তাহলে কি আপনি সারা রাত ওখানে দাঁড়িয়ে থাকবেন? না, তোমার অনুমতি পেলে কাছে গিয়ে বসবো। কবুল বলার সাথে সাথেই তো অনুমতি দিয়ে দিয়েছি। এখন আমার বলতে কিছুই নেই, আমার যা কিছু সবই আপনার। তখন আমি ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, সত্যি আমি অনেক ভাগ্যবান, তোমার মতো একজন স্ত্রীকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছি। আমিও ভাগ্যবতী আপনার মতো একজন আদর্শ স্বামী পেয়ে। কিন্তু সারা রাত কি এভাবেই পার করে দিবেন? না, তাহলে আমার প্রাপ্য আমাকে কখন বুঝিয়ে দিবেন? রাত তো শেষ হয়ে এলো, প্রাপ্য এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বলে ওকে শুইয়ে দিয়ে যখন আমি পেটের থেকে কাপড় সরালাম, তখনই নাভির নিচে গর্ভকালীন দাগগুলো দেখতে পেয়েছিলাম। সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফ্লোরে হাত পা গুটিয়ে যখন আমি কথাগুলো ভাবছিলাম, তখন নিজের মনের অজান্তেই কান্না চলে এসেছে। ছেলেরা সহজে কাঁদে না, খুব বেশি কষ্ট যখন পায় তখন গুমরিয়ে কাঁদে। এই কান্নায় হয়তোবা আকাশ বাতাস ভারী হয় না, কিন্তু ছেলেদের হৃদয়টা ভারী হয়ে যায়। যেমন ভারী হয়ে আছে আমার বুকটা। এই কষ্ট সহজ সরল আমার সাথে এক ছলনাময়ীর প্রতারণা করার কষ্ট। আমি যখন ফ্লোরে বসে নীরবে চোখের জল ফেলছিলাম, তখনই আমার বড় ভাবি প্রিয়া এসে বলল, অপু, তুই এখানে বসে আছিস? আমি তোকে পুরো বাসা খুঁজছিলাম। শোন, তোর জন্য আমি মেয়ে ঠিক করে ফেলেছি। মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ফরহেজগার মেয়ে। মনে কর এই মেয়ের গায়ে কোনো মানুষের হাত পড়বে থাক দূরের কথা, আমার মনে হয় কোনো পুরুষ মশাও কোনোদিন এই মেয়ের গায়ে বসেনি। তোর ব্যাপারে সব কথা আমি ওই মেয়েকে বলেছি। মেয়েটি সব জেনে শুনে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি তখন ভারী গলায় বললাম, আমি আর বিয়ে করব না ভাবি। যখন একবার প্রতারিত হয়েছি তখন মেয়েদের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। ভাবি তখন অবাক হয়ে বলল, এ কি রে অপু, তুই মেয়েদের মতো বসে বসে কাঁদছিস? ছি ছি, পুরুষ লোকের কান্না শোভা পায় নাকি? এক মেয়ে গেছে 10 মেয়ে আসবে, এরকম চরিত্রহীন মেয়ের জন্য মানুষ কাঁদে?
ছি ছি। বলতে বলতেই বড় ভাবি রুম থেকে চলে গেলেন। ভাবিকে কিভাবে বোঝাই, অল্প কদিনে আমি ইভাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ভাবি যখন আমার রুম থেকে বের হয়ে যাচ্ছিল, এমন সময় সামনে পড়ল মা। মা বলল, শোনো বড় বউ, ইভাকে তার বাবার হাতে দিয়ে এসেছি এবং বলে এসেছি আমাদের পরিবারের সাথে প্রতারণা করার দায়ে ওদের জন্য মামলা দিব। ঠিক করেছি না? একদম ঠিক করেছেন মা। ওদের পরিবার আমাদের পরিবারের সাথে যে প্রতারণা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। কিন্তু মা, আপনি আপনার ছোট ছেলেকে দিয়ে সে মামলা করাবেন কিভাবে? সে তো এখনই ইভার জন্য কাঁদতে বসেছে। মানে আপনি ইভাকে নিয়ে যাওয়ার পর থেকে অপু যে বাসর ঘরে বসে আছে, এখনো সে বসা থেকে ওঠেনি, এমনকি সকালবেলায় নাস্তাও করেনি। মা তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল 5টা বাজে। কি বলো বৌমা, অপু এখনো খাওয়া দাওয়া করেনি? না। কই চলো তো দেখি। বলেই মা আর ভাবি যখন আমার রুমের দিকে আসতে যাবে, এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেল। ওনারা দুজন দাঁড়িয়ে গেল। মা বলল, এখন আবার কে এসেছে? মনে হয় আপনার বড় ছেলে অফিস থেকে এসেছে, তুমি গিয়ে দরজাটা খুলে দাও, আমি অপুর কাছে যাচ্ছি। বলেই বড় ভাবি দরজা খুলে দিতে গেলেন আর মা আমার রুমের দিকে আসলেন। বড় ভাবি দরজা খুলে দেখতে পেলেন আমার শ্বশুর শাশুড়ি ইভাকে নিয়ে আমাদের বাড়িতে আসলেন। তাদের দেখেই বড় ভাবির চোখ কপালে উঠে গেল। ইভার মা বড় ভাবিকে জড়িয়ে ধরে বলল, বড় মা তুমি কেমন আছো? ভাবি কিছুটা বিরক্ত হয়ে পড়ল। আমাদেরকে ভালো থাকতে দিয়েছেন কই? আমাদের সাথে এত বড় প্রতারণা করলেন। আমার শাশুড়ি আপনার মেয়েকে ফেরত দিয়ে এসেছে, আবার কোন মুখে আপনার মেয়েকে নিয়ে আপনারা স্বামী স্ত্রী এখানে এসেছেন? কি করব মা, মেয়ের সুখের জন্য তো মা বাবা সবকিছুই করতে হয়। আমার শ্বশুর বলল, মা তোমার শাশুড়িকে একটু ডেকে দাও না প্লিজ। ঠিক আছে, ডেকে দিচ্ছি। বলে বড় ভাবি মাকে ডাকার জন্য চলে আসলেন আর আমার শ্বশুর শাশুড়ি ইভাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেলেন। আমার শ্বশুর শাশুড়ি যখন ইভাকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন, তখন আমার মা বড় ভাবির সাথে এসে বলল, আপনারা তো দেখছি একেবারে নির্লজ্জ ফ্যামিলির লোক, আপনারা কোন মুখে আবার আমার বাড়িতে এসেছেন? আমার শ্বশুর বলল, প্লিজ বেআইন আপনি একটু শান্ত হয়ে আমাদের সামনে বসুন। আমার মা আবারও উত্তেজিত হয়ে বলল, আপনাদের সামনে কোর্টে মামলা নিয়ে বসবো, এখানে নয়। দয়া করে আপনারা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। বেআইন সাহেবা, একবার আমাদের কথা শুনুন। কোনো কথা শুনবো না। এই বড় বউ, তাকিয়ে দেখছো কি? এক্ষুনি এদের সবাইকে ঝাঁটাপেটা করে এখান থেকে বের করো। আপনারা কি ভালোই ভালো বের হবেন, নাকি আমি আমার শাশুড়ির কথা মতো ঝাড়ু হাতে নিব? এমন সময় দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করলেন আমার বড় ভাই বাবু চৌধুরী। বাবু চৌধুরীকে দেখে আমার শ্বশুর বলল, বাবাজি আপনি এসেছেন ভালো হয়েছে, আপনি একটু আপনার মা এবং বউকে বোঝান। আমার মা রাগান্বিত কণ্ঠে বলল, ও আর কি বোঝাবে, আমাদের যা বোঝার তা আমরা বুঝে গেছি, এখন দয়া করে আপনারা এখান থেকে যান। আমি আগামীকাল থানায় গিয়ে আপনাদের নামে মামলা করব। ইভা কোনো কিছু না বলে মাথা নিচু করে এক নাগারে কেঁদেই যাচ্ছে। আমার শ্বশুর বলল, মামলা করলে করবেন, দয়া করে আমাদের কথা তো শুনবেন। তখন আমার বড় ভাই বাবু চৌধুরী বলল, ঠিক আছে তাওই, আপনি কি বলতে চান বলুন। ওদের মিষ্টি কথা শুনে তুই আবার গলে যাবি, দয়া করে তুই ওদের সাথে কথা বলিস না। দেখিসনি ওরা কি মিষ্টি মিষ্টি কথা বলে ওদের এই চরিত্রহীন মেয়েটাকে আমার অপুর গলায় ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ গো, তুমি সারাদিন অফিস থেকে পরিশ্রম করে এসেছো, এদের মতো প্রতারকদের সাথে কথা বলে তুমি সময় নষ্ট করো না। চলো তোমাকে আমি নাস্তা পানি দিচ্ছি। বউয়ের কথা থামিয়ে দিয়ে বড় ভাই বাবু চৌধুরী বলল, আহা থামো তো, ফাঁসির আসামিকেও আত্মপক্ষ সমর্থন করতে দিতে হয়। তাই আপনি বলুন তো, আপনার মেয়ের পেটে এই গর্ভধারণের দাগ এলো কোথা থেকে? আমার শ্বশুর মমিন চৌধুরী বলল, তাহলে শোনো বাবা সে কথা। একদিন আমার মেয়ে, হ্যালো ভিউয়ার্স, আপনারাও কি শুনতে চান ইভার পেটে গর্ভকালীন দাগ এলো কোথা থেকে? উক্ত গল্পের 2টি পর্ব আমরা আপনাদের জন্য আগেই দিয়েছিলাম, যে 2টি গল্পের লিঙ্ক এই গল্পের প্রথম ও দ্বিতীয় কমেন্টে দেওয়া আছে। বিগত 2টি পর্বে আপনাদের ব্যাপক সাফল্য পাওয়ার পর আমরা আজ উক্ত গল্পের 3য় পর্ব নিয়ে এসেছি। আগের পর্বগুলোর মতো যদি এ গল্পেও আপনাদের প্রচুর পরিমাণ কমেন্টস এবং শেয়ার পাই, তাহলে আগামীকাল উক্ত গল্পের 4র্থ পর্ব নিয়ে হাজির হব। মনে রাখবেন, যে এপিসোডের লাইক কমেন্ট এবং শেয়ার কম হয়, আমরা সেই এপিসোডের নেক্সট পর্ব তৈরি করি না। তাই উক্ত গল্পের 4র্থ পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে গিয়ে এক্ষুনি লিখুন 4র্থ পর্ব চাই এবং গল্পটি আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।